ফিনাইল প্লাস এনল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মনে ফিনাইল পড়ে মানে গেছে। হচ্ছে এই বেনজিন নিউক্লিয়াস, এটাকে আমরা ফিনাইল রিং বলি, ঠিক আছে। দিস ইজ ফিনাইল রিং। হুম। তো মাথাটা ঠিক কাজ করছে না। ফিনাইল রিং। আর এনল মানে কিরকম দেখতে? একটুখানি দাঁড়াও তো, একটু দাঁড়াও। কি হলো, আবার নেট প্রবলেম? ও, খেয়াল করলাম না, এটা ভুল করে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও। চুলের বাহার টেরি কেটে সাধকি শুধু তাকে মতে দেখতে চাই গো, হৃদয়ে গেঁথে না দেখতে চাই গো, হৃদয়ে গেঁথে। কোথায় পাতা শীতল পাটি সাজ, বুঝতে না দিই। ফিনাইল রিংটার সাথে একটা কি একটা জুড়বে দেখো। এনল মানে তার মধ্যে আবার ফিনাইল রিং আছে? হ্যালো। হ্যাঁ, এলেছি। সাথে এনলটা জুড়বে। এনল কথাটার মানে কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, চার সময় নষ্ট করলাম। এনল মানে হচ্ছে ইন প্লাস অল, মানে ডবল বন্ডের কার্বনে যদি ওইচ থাকে তাহলে হচ্ছে এটা এনল। এটা ফেনল কিরম দেখতে হবে? তাহলে ফেনল দেখতে হবে হচ্ছে হ্যালো, শোনা যাচ্ছে? ও এইচ, হ্যাঁ শোনা যাচ্ছে, ডবল বন্ড। এটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে এনল পার্ট। দিস ইজ দ্য এনল পার্ট। কেস করেছে। এই সবুজ রংটাই চেঞ্জ করতে হবে, এই সবুজটা চলবে না, একদম ডিপ সবুজ লাগবে। এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে আমার এনল পার্টটা, তাই তো। এই পার্টটা হচ্ছে এনল পার্টটা। এবার এই এনল পার্টটা যেহেতু একটা ফিনাইল রিং এর পার্ট যখন হয়ে যাবে, তাকেই আমরা বলবো ফেনল, ঠিক আছে। আচ্ছা, ফেনল কোত্থেকে সিনথেসিস করা যায়? ছটা মতো মেথড আছে, ঠিক আছে। জেনারেল মেথডের মধ্যে ছটা। এক নম্বর মেথড হচ্ছে, পড়াশোনা করছিস না ঠিকঠাক করে, এতদিনে অনেক সড়গড় হয়ে যাওয়ার কথা ছিল। যাক, কি কি আর করা যাবে, মেনে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে আর কি, ঠিক আছে। ফর্ম, এত স্ট্রাকচারালি পড়িয়ে দিই তারপরেও যদি আমার বেনজিন। কথা শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ যাচ্ছে, মানে এইটা তো শোনা গেল। আগে কি একটু শোনা যাচ্ছিল? মানে এক দু একবার মিনিট তো আগে অব্দি। মাঝখানে তো বললি তো আমার কথা শোনা যাচ্ছে, এটাই তো বলে যাচ্ছিস তিনবার ধরে, আমি সেটাই শুনলাম। আর এটা তো রেসপন্ড করবে। এই না, রেসপন্ড করবি তুই, আপডেট তুই তাহলে দেওয়ার জন্য আমাদের রেসপন্ডটা শুনতে পাসনি। হ্যাঁ হ্যাঁ, সেটা হবে। আর ব্যাকগ্রাউন্ডে আপডেটটা চলছিল, আমি খেয়াল করিনি, বন্ধ করিনি। আচ্ছা দেখ, বেনজিন সালফোনিলিক অ্যাসিড থেকে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। বেনজিন সালফোনিক অ্যাসিড ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, বেনজিন সালফোনিলিক অ্যাসিড ব্যাপারটা হচ্ছে যে, এই ভদ্রলোক, মানে বেনজিনের মাথায় একটা SO3 - Na+ থাকবে, ঠিক আছে। এটা তার মানে এরকম একটা ব্যাপার। মানে অ্যাকচুয়ালি এটা সালফোনিলিক অ্যাসিডটা নয়, সালফোনিলিক অ্যাসিডটা হচ্ছে এইটা। এই কেস করেছে রে, এই পেনটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। যাবে আর 1 মাস চলবে হয়তো, বড় দিন। আচ্ছা, সেটা হচ্ছে যে এই এই ভদ্রলোক,
SO3H, ঠিক আছে? মানে বেসিক্যালি সালফিউরিক অ্যাসিড যদি আমি চিন্তা করি, ঠিক আছে, সেটা কিরকম H2S উপর কিরকম দেখতে হয়, S ডবল বন্ডেড O ডবল বন্ডেড O OH OH, ঠিক আছে এইটা। এবার এখান থেকে যদি একটা OH আমি বের করে দিই, এটা বের করে দিই, ঠিক আছে, এবং এই মাথাটাকে যদি বেঞ্জিনের সাথে জুড়ে দিই, এই যে এই গ্রুপটা হচ্ছে SO3H, ঠিক আছে, দিস গ্রুপ ইজ SO3H। এই ভদ্রলোকের নাম হচ্ছে বেনজিন সালফোনিলিক অ্যাসিড। আরে হনুমান, বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, সালফোনিক অ্যাসিড। হ্যাঁ, আমি বারবার দুটো নামের মধ্যে একটুখানি আমি মিক্স এন্ড ম্যাচ করে ফেলছি, মানে চিন্তার দিক থেকে নয়, বলার সময় সেটা হচ্ছে যে একটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড যেটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে বেনজিন মানে সালফানিলিক অ্যাসিড বলে আরেক ভদ্রলোক আছে, সেটার সাথে গোলাস না কিন্তু, ঠিক আছে। সালফানিলিক অ্যাসিড কিন্তু মানে কমপ্লিটলি একটা আলাদা জিনিস। ওখানে অ্যাসিড মানে হচ্ছে ওটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। সালফানিলিক অ্যাসিড হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। হুম, মানে চাইলে আমি লিখে দিতে পারি। থাক না, সালফানিলিক অ্যাসিড, সরি, সালফানিলিক অ্যাসিড হচ্ছে এই ভদ্রলোকটা, ওখানেও SO3H আছে, SO3H, এইটা হচ্ছে সালফানিক অ্যাসিড, হ্যাঁ এটাই সালফানিক অ্যাসিড। দিস ইজ সালফানিলিক অ্যাসিড, ঠিক আছে, সালফানিলিক অ্যাসিড। আর এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এই বেনজিন সালফোনিক অ্যাসিডকে SO3H, এই বেনজিন সালফোনিক অ্যাসিডকে যদি আমি NaOH দিয়ে ট্রিট করি কি হবে বলতো, স্টেপটা NaOH দিয়ে ট্রিট করলাম, সিম্পল, ঝটপট ঝটপট। এটা বলতে এত সময় লাগার উচিত না, পাচ্ছিস না, ঠিক আছে। এটা হবে হচ্ছে এই প্রোটনটা খাবে SO3 - Na+ হবে, ঠিক আছে, এটা। হুম, অর্থাৎ সোডিয়াম বেনজিন সালফোনেট এটা তৈরি হবে। এইটাকে যদি আমরা NaOH এর প্রেজেন্সে প্রায় 623 কেলভিন মতো তাপমাত্রায় হিট করি, ঠিক আছে, হ্যাঁ, 2 মলিকুলার লাগে NaOH, ঠিক আছে, দিয়ে হিট করি, তাহলে এখানে একটা ফিউজ রিয়াকশন হয়, ঠিক আছে, ফিউশন রিয়াকশন বলে, হ্যাঁ। মানে এই ঘটনাটা কি বলা হচ্ছে, ফিউজড উইথ, এটাকে তুই লিখে দিতে পারিস চাইলে পরীক্ষায় যদি এরকম, ও তো এত পরীক্ষা ওরম ভাবে আসবে না, ঠিক আছে। সো ফিউজড উইথ NaOH, ঠিক আছে, NaOH। এটা যদি বলিস তাহলে এই পার্টটা মানে সালফানিলিক অ্যাসিড, সরি, সালফোনিক অ্যাসিডের যে SO3H আছে এটা সব ভেঙে চুরে গিয়ে এই জিনিসটা তৈরি করে, একটা ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড তৈরি করে, ঠিক আছে। হুম, দেন সামান্য পরিমাণ H3O+ দিলে পরেই করেসপন্ডিং ফেনলটায় ব্যাক করে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই বেনজিন সালফোনিলিক অ্যাসিডটা আবার কোথা থেকে আসে, আমি একটা অন্য কালি ইউজ করে লিখি, এটাও পাওয়া খুব সোজা। সেটা হচ্ছে সিম্পল, বেনজিনের মধ্যে যদি আমরা ওলিয়াম দিয়ে ট্রিট করি, ওলিয়াম কাকে বলে জানিস কেউ? ছোটবেলায় পড়ানো হতো খুব। হ্যাঁ, উলিয়াম তো H2S2O7 কে বলে। হ্যাঁ, মানে মানে ভীষণ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে কিছু পরিমাণ সালফার ট্রাই অক্সাইডের ভেপার দ্রবীভূত থাকে, ঠিক আছে। ইটস লাইক জলের মধ্যে কোকা কোলা যেটা খাস, কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকা, সেরকম সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি সালফার ট্রাই অক্সাইডের ফিউম ডিজলভ থাকে, তাকে আমরা ওলিয়াম বলি, হুইচ ইজ বেসিক্যালি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড প্লাস SO3 গ্যাস। এবং এটাকে জেনারেলি ফর্মুলা হিসেবে লেখা হয় হচ্ছে H2S2O7, ঠিক আছে, ওলিয়াম। এই ওলিয়াম দিয়ে ট্রিট করলে পরে ওই SO3H তৈরি হয়, ঠিক আছে, বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এটা একটা মেথড গেল। এর মধ্যে কোনো প্রশ্ন আছে? না, বুঝেছি। 2, তারপরে যেটা পড়ছি সেটা আমরা অলরেডি, এই প্রথম পার্টটা আমরা জানি, সেটা হচ্ছে ফ্রম, মানে জানা উচিত, জানি বলতেও ভয় লাগে আমার, ফ্রম ডায়াজোনিয়াম সল্ট। মনে আছে ডায়াজোনিয়াম সল্ট কাকে বলে? না, ভুলে গেছি। সব মনে। আচ্ছা, ঠিক আছে। ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে এই ভদ্রলোক, N2+Cl-, ঠিক আছে। এটা কোথায় পড়েছিলাম এর আগে? অ্যালকোহলে।
না, অ্যালকোহলে নয়। অ্যালকোহল এটা হ্যালো আমরা, হলে তো হ্যাঁ, ওই স্যান্ডমার্ক টাইপ বিক্রিয়া, মানে N2+Cl- এর উপর যদি CuCl বা CuCl হ্যাঁ HCl দিলে ক্লোরাইড হবে, CuBr HBr দিলে ব্রোমাইড হবে, আর শুধু হুম Ki হুম দিয়ে হিট করে দিলে পরে ইয়ে হবে, ঠিক আছে, ওইখানে পড়েছিলাম, ঠিক আছে। তো এই বেনজিন ডাইজোনিয়াম সল্টের প্রিপারেশনের পার্টটা আমি বলছি না। বেনজিন ডাইজোনিয়াম সল্টকে যদি আমরা, এটা একটা প্রসেস লিখতে হয়, ড্রপড, DROPPED নাকি, ড্রপড ইনটু ওয়ার্মড ডাইলুট H2SO4, ঠিক আছে। অর্থাৎ একটা পাত্রে ডাইলুট H2SO4 নিয়ে বেনজিন ডাইজোনিয়াম সল্টটাকে ড্রপ ড্রপ করে যদি ওর মধ্যে ফেলা হয়, কেন ড্রপ ড্রপ, এগুলো সব কারণ আছে, আমরা এখানে সে নিয়ে কথা বলছি না, তাহলে এটা ডিরেক্টলি ফেনলে কনভার্ট হয়, এবং এটা খুব ভালো একটা রাস্তা ফেনল তৈরি, ঠিক আছে। তার সঙ্গে অবশ্যই নাইট্রোজেন গ্যাস বেরোবে এবং সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। সালফিউরিক টাইম নিয়েছিল, অমনিও থাকবে, ঠিক আছে। এটা দরকার নেই, ঠিক আছে। এটা ফ্রম বেনজিন ডাইজোনিয়াম সল্ট, এটা কোত্থেকে আসে এটা দেখে নিবি, ঠিক আছে। কিছুই না, বেনজিন নিয়ে তার মধ্যে Na2HCl at 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দিলে ওটা তৈরি হয়, ঠিক আছে। 3 নম্বর মেথড, গ্রিগনাট রিয়েজেন্টের থেকে, ঠিক আছে, ফ্রম গ্রিগনাট রিয়েজেন্ট বা থ্রু গ্রিগনাট রিয়েজেন্ট। ফ্রম লেখা ঠিক নয়, এটা থ্রু, THROUGH, থ্রু গ্রিগনাট রিয়েজেন্ট। গ্রিগনাট রিয়েজেন্ট মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, MG আর কি জানো MgX থাকবে। X আর থাকবে এমজি, হ্যাঁ আর হ্যাঁ। আর তাহলে যদি MgX। আমরা করেসপন্ডিং অ্যারোমেটিক ইয়েটা নিই, এই দাগটা দিলাম, এখানটা কোনো জেড গ্রুপ থাকতে পারে সেই জন্য, ঠিক আছে। আম, এর এর যদি করেসপন্ডিং এমজি, লেটস সে বিআরটা নিলাম, হ্যাঁ, বা MgX টা নিলাম, একে যদি আমরা অক্সিজেন দিয়ে ট্রিট করি, সিম্পল, ঠিক আছে, তাহলে এটা কিছুই না, অক্সিজেনকে এইভাবে ভাব, ডবল বন্ড ডবল বন্ড, তাহলে MgBr এর এই যে এখানটা যে একটা নেগেটিভ চার্জ থাকবে, এই গিয়ে এখানে হিট করবে, এটা খুলে বেরোবে, ঠিক আছে। দেন আরেকটা দিয়ে ও ও মাইনাস চলে যাবে, এরকম টাইপের একটা রিয়াকশন। এন্ড এটা থ্রু দিয়ে যেটা আলটিমেটলি তৈরি করে সেটা হচ্ছে এইটা, O- MgBr+, ঠিক আছে। জেড সাবস্টিটিউশনটা আরেকবার থাকে, বলবে এটা হ্যাঁ। আরেকবার বলবে এটা মানে এর মেকানিস্টিক কোর্সটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, বেসিক্যালি বেনজিনের মানে তুই যে করেসপন্ডিং ফেনলটা তৈরি করতে চাস, মানে ফেনল মানে তো বেনজিনের মাথা ওইচ, ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে ফেনলস পড়ছি, অর্থাৎ ক্লাস অফ ফেনলস, লাইক অ্যালকোহল একটা ক্লাস অফ কম্পাউন্ড, তো ফেনল তো অনেক ধরনের হতে পারে, সেটা কি করে হতে পারে না, এই বেনজিন নিউক্লিয়াসে যদি একটা জেড সাবস্টিটিউশন আছে, সেখানে একটা নাইট্রো আছে বা কিছু আছে, তো ওই জন্য আমি জেডটা লিখেছি। এইটার করেসপন্ডিং গ্রিগনাটটা আমাকে নিতে হবে এবং তাকে অক্সিজেন দিয়ে ট্রিট করলে পরেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। অক্সিজেন আচ্ছা দিয়ে ট্রিট করলে এটা O- MgBr হবে, দেন দেন তো এটা H2O+ দিয়ে ট্রিট করলে পরেই MgBrটা বেরিয়ে গিয়ে করেসপন্ডিং ফেনলটা তৈরি করে। এটা কে জিজ্ঞেস করলি, অর্কিতা? এখনো বলা চলো না না আমি জিজ্ঞেস করেছি আচ্ছা বলছি আচ্ছা, যে তোর একটু ওপর দিকে তুলবে, আচ্ছা মাঝখানে আরেকটু ওপর দিকে, মানে ডাইজোনিয়াম সল্টের ওপর দিকে তুলবে। ও, একটুখানি আরো দাঁড়াও উপর। তো এক মিনিট। না না, এখানটা ঠিক আছে। মানে বেনজোই ওই সালফোনিক অ্যাসিডটা আরেকবার একটু বলবে। কেস করেছি, হ্যাঁ, কি বলবো সেটা বল। আরে আসলে তখন আমার ইন্টারনেটে গন্ডগোল ছিল বলে আমি শুনতে পাইনি এই জায়গাটা একদম। মানে দিস ইজ বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা কোথা থেকে মানে পাওয়া মাঝখানে যায়? তুমি কি একটা কি একটা, মানে মাঝখানে তুমি একটা দ্বন্দ্ব করছিলে, কি একটা দেখছিলাম, ওইটা বুঝতে পারছিলাম, মানে কিছু একটা সমস্যা হচ্ছিল তোমার, মানে সালফোনিক অ্যাসিডের ও, সঙ্গে তুমি কি আরে যেন। ওটা কিছু না, ওটা হচ্ছে যে আমি সালফানিলিক অ্যাসিডটাকে একটা কার্বক্সিলিক অ্যাসিড বলেছিলাম, মানে বেসিক্যালি, মানে মানে আমি যেটা বলছিলাম যে বার কয়েক সালফোনিক বেনজিন সালফোনিক অ্যাসিড বলতে গিয়ে আমি সালফানিলিক অ্যাসিড বলেছি, তাই জন্য আমি বললাম যে এটা কনফিউজ করে না, সালফানিলিক অ্যাসিড কিন্তু আরেকটা ভদ্রলোক, হুইচ ইজ দিস ওয়ান, ঠিক আছে। হুম, হুম হুম। SO3H, তার সঙ্গে এখানে NH2, আর দিস ইজ বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, মানে
ফেনলের এখানে আমরা প্রথমে ফেনলের কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি তো। হ্যাঁ, জেনারেল মেথডস অফ প্রিপারেশন অফ ফেনল পড়ছি তো, হেডিং লিখলাম। হ্যাঁ হ্যাঁ, মানে ওই SO3 - Na+, মানে মাইনাস আর প্লাস এই দুটো কম্পাউন্ড সবসময় তৈরি হয় প্রথমে। এইখানে হ্যাঁ, আর পরেরটা তো তাই দেখলাম তো। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা। মানে যখন একটা অ্যাসিডিক অ্যানায়ন তৈরি হচ্ছে, তার মানে তো প্রোটন আর মিডিয়ামে যদি একটা বেস থাকে, তাহলে তো করেসপন্ডিং সল্টটাই তৈরি হবে, তাই না? আচ্ছা, ওটা কি ওইভাবেই থাকে, মানে SO3 Na একসঙ্গেই থাকবে ওই বন্ড, কার্বনের সাথে SO3 Na যুক্ত থাকে একসাথে, নাকি কার্বনের এসও থ্রি সাথে কার্বন মাইনাস থাকবে। না না, ওই যে এই যে এই সাল মানে এই SO3H মানে এই ভদ্রলোক, এর এই হ্যাঁ প্রোটনটা হ্যাঁ, বেরিয়ে গিয়ে এখানে ও মাইনাস হয়েছে, এর সঙ্গে Na+। বন্ডিং আকারেই আছে। আয়নিক বন্ডিং। হ্যাঁ হ্যাঁ, তারপরে আয়নিক বন্ডটা ভেঙে গিয়ে ওখানে একটা এই যুক্ত হবে, না, ওই যুক্ত আয়নিক হবে, বন্ডিং। সরি। আরে এখানে অনেক বড় অনেক কিছু ঘটে, ঠিক আছে? মানে এটা তো এস ডবল বন্ডেড ও এইচ ছিল, বা ও মাইনাস Na+ ছিল। সেখান থেকে পরেরটা তো জাস্ট সিম্পল ও। মানে বেসিক বন্ডিংটা এখানে কার্বনের সাথে কার্বন সালফার বন্ড ছিল, এখানে কার্বনের সাথে কার্বন অক্সিজেন বন্ড। ফলে আচ্ছা আচ্ছা এইখানে আচ্ছা আচ্ছা, অনেক কিছু ঘটে, মানে NaOH এর ও মাইনাস গিয়ে অ্যাটাক করবে, অনেক কিছু করবে, সে এখন থেকে লাভ নেই, ঠিক আছে? মানে হ্যাঁ, আমাদের মূল হচ্ছে অ্যালকোহল তৈরি হবে এখানে, তাই তো? মানে ওইচটা তৈরি ফেনল হয়, তৈরি ফেনল হবে। তৈরি হয়। সরি সরি, এনল তৈরি হয়, ভুল বললাম। হ্যাঁ, এনলটা তৈরি হবে। এনল না, ফেনল। হ্যাঁ, ফেনল। তুই একটু জল খা। বেসিক্যালি এবার এবার এই এই যে বেনজিন, বেনজিন সালফোনিক অ্যাসিড, তাকে সামান্য NaOH দিয়ে আমি যদি করেসপন্ডিং সল্টটা তৈরি করি, হুম, দেন মানে সোডিয়াম বেনজিন সালফোনেট, এই ভদ্রলোককে যদি NaOH এর প্রেজেন্সে হাই টেম্পারেচারে ফিউজ করা হয়, ঠিক আছে? ফিউজ করা মানে হচ্ছে, মানে ইটস লাইক, মানে কি বলে ওটাকে, গলানো, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এই সল্টটাকে ফেলে দিয়ে আমি তাপ দিয়ে ওটাকে ফিউজ করা, ফিউশন করা মানে যে গলানো, যে ফিউশন সেই ফিউজ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যদি সেটা করা হয়, তাহলে করেসপন্ডিং ফেনক্সাইড আয়নটা তৈরি হয়। এবার তার মধ্যে সামান্য H3+ দিয়ে ওয়ার্ক আপ করলে পরে OH তৈরি হয়েছে। হুম হুম, বুঝেছি। আচ্ছা, এবার আমরা 4 নম্বর মেথডে যাই। 4 নম্বর মেথড হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফর্ম। মানে এটা খুবই লেস অ্যাপ্লিকেবল মেথড, ঠিক আছে? স্যালিসাইল সাই 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 সাইলিক অ্যাসিড, এটার মানে এটা খুবই স্পেসিফিক, মানে কেস স্পেসিফিক আর কি, ঠিক আছে? কেস স্পেসিফিক, ঠিক আছে, কেস স্পেসিফিক রিয়াকশন, বাট তোদের লেভেলে আসে, সেই জন্য আমি পড়াচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে, আমি এটা আগেও বলেছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু থেকে আসে, কার্বন ডাই অক্সাইড থেকে আসে, তাই না? হুম হুম। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড একটা ওয়ান টাইপ অফ রিয়াকশন করে, যেটা আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়তে গিয়ে পড়বো, যে কার্বক্সিলিক অ্যাসিডকে তুই যদি চান্স দিস কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে যেতে, যেহেতু কার্বন ডাই অক্সাইড একটা স্টেবল মলিকুল এবং গ্যাস, ফলে হ্যাঁ এন্ট্রপিক্যালি রিয়াকশনটা ফেভার থাকে। আর সামান্য এনার্জেটিক্যালি ফেভারে পেয়ে গেলে পরেই কার্বক্সিলিক অ্যাসিড বেরিয়ে যায়। এই টাইপের রিয়াকশনকে বলা হয় ডিকার্বক্সিলেশন, মানে সামান্য হিট করলেই ও বেরিয়ে গেল, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। তো স্যালিসাইলিক অ্যাসিড টাইপের ক্ষেত্রে সেটা হয়। স্যালিসাইলিক অ্যাসিড ভদ্রলোক কিরকম, সেটা হচ্ছে এইটা, OH COONA, মানে অ্যাকচুয়ালি এটা নয়, COOH, দিস ইজ দ্য স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এখন তুই বলবি যে স্যালিসাইলিক অ্যাসিড তো ইন প্রিন্সিপাল একটা ফেনল। হ্যাঁ, ইন প্রিন্সিপাল একটা ফেনল, কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, তোরা স্যালিসাইলিক অ্যাসিড বোধহয় খেয়েওছিস, মানে হ্যাঁ, মানে স্যালিসাইলিক অ্যাসিড মেখে তো চিস, শিওর। স্যালিসাইলিক অ্যাসিড ওই ইয়েতে বিভিন্ন ধরনের অ্যান্টি ফাঙ্গাল ওয়েনমেন্ট বা মানে ক্রিম গোছের জিনিসপত্র ব্যবহার হয়, ঠিক আছে? হুম, তো স্যালিসাইলিক অ্যাসিড খাওয়া মানে ফুড প্রিজারভেটিভ হিসেবে বোধহয় কাজ করে, ওই জন্যই বললাম খেয়েছিস, ঠিক আছে? তো বেসিক্যালি যেহেতু এটা ন্যাচারাল সোর্স থেকে অ্যাভেলেবেল, ফলে এর করেসপন্ডিং মানে এখান থেকে ফেনল তৈরি করাটা, ফেনল তৈরির একটা খুব ইজি রাস্তা আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই যে স্যালিসাইলিক অ্যাসিডকে আমি পেলাম ন্যাচারাল সোর্স থেকে, COOH, একে প্রথমে আমি এর করেসপন্ডিং স্যালিসাইলেটটা করে নেবো, অর্থাৎ COO-Na+, ঠিক আছে, এটা করে নেবো। হুম,
সোডিয়াম স্যালিসাইলেটটা করে নেবো, কি দিয়ে করবো? সোডা লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড NaOH হিটিং, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হিটিং। হ্যাঁ, এই হিটিংটার একটা স্পেশাল নাম আছে। এই ধরনের হিট করেই সাধারণত ডিকার্বক্সিলেশন গুলো ঘটানো হয়। এই হিটিংটাকে বলা হয় সোডা লাইম হিটিং। এই রিয়াকশনটার নামই হচ্ছে সোডা লাইম হিটিং। সোডা লাইম হিটিং করলে পরেই কার্বক্সিলিক অ্যাসিড, সরি, কার্বন ডাই অক্সাইড বেরোনোর জায়গা থাকলে পরে বহু কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন হয়ে যায়। সো সো দিস ইজ বেসিক্যালি a decarboxylation reaction, inherently a decarboxylation reaction, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন রিয়াকশন। হ্যাঁ, সোডা লাইম কেন? এই 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 NaOH হচ্ছে সোডা, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন বা লাইম, ঠিক আছে। সো সোডা লাইম হিটিং। হুম, নাও এই ভদ্রলোক কে তুই যদি, সরি আমি একটু ভুল লিখেছি, হ্যাঁ সরি, সেটা হচ্ছে যে মানে আমি একটু বইটার দিকে তাকিয়েছি বলে ফাম্বেল করেছি। বেসিক্যালি আমি যেটা বলতে চেয়েছিলাম, আর এই মানে স্যালিসাইলিক অ্যাসিডকে আমি যদি আহ, তোর সামান্য আগে এই সল্টটা তৈরি করে নিই, তারপরে সোডা লাইম হিটিংটা করা হয়, ঠিক আছে। সো এটাকে সহজে ম্যানেজ করার উপায় হচ্ছে এই ভদ্রলোককে কপি করে এখানে নিয়ে চলে আসো, ঠিক আছে। হ্যাঁ, এটা আর ওটাকে সরিয়ে দাও এইখান, একটু। এটা সামান্য NaOH দিয়ে ট্রিট করলেই হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এটাকে নিয়ে হিট করলে পরে করেসপন্ডিং এগেইন সোডিয়াম ফেনঅক্সাইডটা তৈরি হয়, O- Na+, এটা। তারপর তো সামান্য HCl বা H3O+ সাপ্লাই দিলে পরে এটা ওইচে চলে যাবে, ঠিক আছে। এটা ফেনাল তৈরি একটা, দিস ইজ আ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। কার্বক্সিলেশন, এরকম করে লিখছো কেন? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ঠিক আছে। কেন রে, কি সমস্যা আছে? না সমস্যা নেই, মানে কার্বক্সিলিক অ্যাসিডটা বেরিয়ে যাচ্ছে তাই তো? কার্বন ডাই অক্সাইড হিসাবে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। তার কারণ আছে, এটা কেন বেরোয়, এটার মেকানিজমটা একটুখানি বলা যেতে পারে, কারণ এটা অতটাও কঠিন নয়। সেটা হচ্ছে যে কোনোটাই কঠিন নয়, কিন্তু ওই আর কি, OH লাইক C ডবল বন্ডেড O, এটা কিভাবে ভাব, এরকম একটা হাইড্রোজেন বন্ডিং থাকে, ঠিক আছে, এটা থাকে। হ্যাঁ, তো এটা নাও যেটা হয় বেসিক্যালি লাইক দিস ওয়ান, এই বন্ডটা এখানে খুলে পড়ে, ঠিক লিখলাম? হ্যাঁ মনে হয়। ওই ডবল ওয়ানটা ওখানে পড়বে তো নাকি? ওয়েট ওয়েট, মানে অ্যাকচুয়ালি তো এটা লেখা ঠিক নয়, কারণ আমরা তো সল্টটা নিয়ে করছি। সো এটা মাইনাস থাকবে, এই মাইনাসটা এখানে খুলে পড়বে, এন্ড এইটা এখানে, মাইনাসটা এখানে গিয়ে ব্যাক করবে, হ্যাঁ, দিস ওয়ান, ঠিক আছে। সো এটার ওরিয়েন্টেশনটা ভুল লিখেছি আমি, লাইক এটা এরকম হবে, এটা, তো এটা এখানে গিয়ে পড়বে, এটা এর মাথায় মাইনাস খুলবে, রেজোনেন্স হবে এন্ড অল দ্যাট, দেন পুশ ব্যাক করবে। হ্যাঁ, এটা ঠিক। হুম হুম, ঠিক ঠিক ঠিক। এই এই প্রসেসই হবে, ঠিক আছে। মানে আমি এক্স্যাক্টলি হয়তো কোন একটা জায়গায় গন্ডগোল করছি, যার জন্য এটা খাপে খাপটা হলো না। মাইনাস, ও মনে হয় মোস্ট প্রবাবলি এইটা হবে কি, আমি যদি খুব ভুল না করি তাহলে এটাই হবে। আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, মানে মানে হয় না পেটে আছে মুখে, মোস্ট প্রবাবলি এটা কি হবে, এটা এখানে গিয়ে ব্যাক করবে, এটা এখানে খুলবে, এটা এখানে খুলবে, এবং না, তাহলে তো ওইটা খুলতে হবে। সো এটা এখানে নয়, এটা অ্যাকচুয়ালি এর মাথায় খুলবে, তাহলে কি হচ্ছে দেখি,
এই 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 ও মাইনাস সি ও এইচ ডবল বন্ডেড ও, এটা হলো ইয়াপ 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 ইয়াপ, পেয়ে গেছে মনে হচ্ছে। এটাকে ইমেল আচ্ছা, লিখে এই, বেঞ্জিনের ভেতরে ডবল বন্ডটা কিভাবে সাজাচ্ছ একটু বলবে ওটা? ওরিয়েন্টেশনটা মানে ওই আরে ইট জুতাটা। ডাজন্ট ম্যাটার, কারণ ওখানে ডবল বন্ডটা সব কার্বনই আছে, আমি জাস্ট দেখতে ভালো হওয়ার জন্য আর তোরা যাতে বুঝতে পারিস সেই জন্য আমি নিজে মানে যেটা করলে সুবিধা হবে সেটা করে নিচ্ছি, ঠিক আছে? ওখানে তো সবকটাতেই ডবল বন্ড আছে, ঠিক আছে? ও তো আচ্ছা, তুমি এটা এটা এখানে গিয়ে ক্যানোনিক্যাল করে, ফর্ম নিয়েছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ক্যানোনিক্যাল ফর্ম গুলো তো থাকে না, অ্যাকচুয়ালি হাইব্রিড হিসাবে তুই চিন্তা কর, ঠিক আছে? এখানে মাইনাস হবে, এটা থাকলো, হ্যাঁ এই এই এবার হাইলি বেসিক মিডিয়ামে থাকার জন্য যেহেতু সোডা লাইম দিয়ে হিট করছি, হ্যাঁ এটা এইবার বুঝতে পারি, এই প্রোটনটা বেরিয়ে যাবে এই কার্বক্সিলিক অ্যাসিডের, এগেন মাইনাস, এটা এখানে ব্যাক করবে, এটার মাথায় খুলে পড়বে, এটা উঠবে, তাহলে করেসপন্ডিং উইচটা বেরিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। এই ডবল ওই বন্ডটা এইচটা গোল ওই এইচটা গোল্ড, কিভাবে বেরোলে বললে? ওই ও এইচ এর এইচটা সোডিয়াম দিয়ে? বেসিক রিয়াকশনটা হাইলি বেসিক মিডিয়াম, আচ্ছা, তুই সোডা প্লাস লাইম দিয়ে হিট করছিস, মানে মানে ক্যালসিয়াম অক্সাইড হুইচ ইজ বেসিক্যালি কি বলে ওটার নাম, অনেক বেশি। হ্যাঁ অনেক বেশি, মানে NaOH ইউজ করছিস, তার সঙ্গে হচ্ছে কি বলে না, অনেক ক্যালসিয়াম বেসিক অক্সাইড হয়ে ইউজ যাচ্ছে করছিস, মিডিয়ামটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হ্যালো। দাদা একদম দাদা, তুই কিছু গন্ডগোল করছে, এটা একটু তুমি ভালো করে বুঝে নাও তারপর বলো। ওটা দেখছি, দাঁড়া আমি একটা অন্য জিনিস মেসেজ এসছে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাদ দিটা, হ্যাঁ না এখন আর গন্ডগোল করছি না, ঠিক আছে। আহ, এটা এটা থাকলো, হ্যাঁ কি করছিলাম, হ্যাঁ এটা ব্যাক করলো, এটার মাথায় ব্যাক করলো, তাহলে এটা হলো লাইক দিস ওয়ান, মানে এটা এইচটা বেরিয়ে এটা, গেল তাই তো? ওই মাঝের স্টেপটা এইচটা বের করে দিই হ্যাঁ তাই তো? এইচটা বেরিয়ে গেল, মানে প্রোটনটা খেলো, যে কোনো পজিশনে খেয়ে নেবে, মাইনাসটা হলো এইখানে, এটা থেকে গেল এই সি ডবল বন্ডেড, সরি এটা ডবল বন্ডেড হলো, তাহলে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, আর এখানে একটা মাইনাস পড়লো, আর এই মোচ না রে, মাইনাস পড়লো, ঠিক আছে। হ্যাঁ, নাও এবার আচ্ছা, এই মাইনাসটা প্রোটন ক্যাপচার করে নেবে আর কি, খুব সহজে অ্যারোমেটিসিটি গেইন করার জন্য। তারপর তাহলে 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 তো ওই আচ্ছা আচ্ছা, মানে দুদিকে দুটো মাইনাসে এইচ যাবে তাই তো? হ্যাঁ, মানে এই পার্টটা মোস্ট প্রবাবলি একটা ডবল বন্ডে রো করে থাকবে, ঠিক আছে, মানে বিকজ যেহেতু অ্যারোমেটিসিটি থাকবেই না, ফলে অ্যারোমেটিসিটির জন্য ফেনল ফেনল ফর্মে থাকে, তো এই পার্টটা একটা ডবল বন্ডেড তুমি ও করে আঁকো আঁকো থাকবে। আঁকো, এটা আঁকো, এর পরে স্ট্রাকচারটা আঁকো। এর পরের স্ট্রাকচার তো এখানে প্রোটন ক্যাপচার করবে। ওই যে ওখানে বেঞ্জিনের রিং এর ডবল বন্ডটা ভেঙে গেল। হ্যাঁ লাস্ট স্ট্রাকচারটা কোথা থেকে এসেছে? ডান দিকেরটার থেকে তাই তো? হ্যাঁ, মানে তুমি এই অ্যারোগুলো ঠিক এই করে যে দাও তো একটুখানি। এই যে পোর্শনটা ও মাইনাস, এই পোর্শনটা এরকম এইভাবে থাকবে না, ঠিক আছে, এই পোর্শনটা এখানেই এইটা ডবল বন্ড হিসেবে চলে আসবে, তখন ডবল বন্ড মানে এটা রিল্যাক্স করতে হবে ওইদিকে, ঠিক আছে, ওই পার্টটা লিখিনি আমি আর কি। হুম। বুঝতে পেরেছিস না পারিসনি? দাঁড়া, না তোমার ফার্স্ট মানে ছবি ছবি ওয়াইজ পরপর মানে ওই অ্যারোগুলো ঠিক করে দাও না। মানে হোয়াট ডাজ ইট মিন, আমি ঠিক বুঝলাম না। আরে ফার্স্টে বাঁদিকে নীল কালারের ছবিটা, তারপরে ডান দিকে লাল কালারের ছবিটা তো। ফার্স্টে
আরে ছবি, ডায়াগ্রাম বলছি, ডায়াগ্রাম গুলো, ডায়াগ্রামের শিফটিং অ্যারো গুলো একটু ঠিক করে দিয়ে দাও তো। মানে এই কোনটা থেকে কোনটায় যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ঠিকই তো দেওয়া আছে, কি সমস্যা? কি মশা! দাঁড়াও আমি তোর কোয়ালিটা বুঝতে পারছি না। দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটু বুঝে নি, দাঁড়াও। আচ্ছা। মানে আমি মানে দুটো, আমি স্মুথলি করিনি, ঠিক আছে? এটা ঠিক কথা। না না, বুঝতে পেরেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে যখন ওই সি C11 সি এর সাথে বেঞ্জিন রিং এর যে বন্ডটা ভাঙছে, তখন, আচ্ছা, তখন ওই ওই জায়গাটা মানে সি এর যে অ্যারোটা দিয়েছো, ঠিক আছে, ওই সেকেন্ড ডায়াগ্রামে, সি এর অ্যারো। বুঝ হ্যাঁ, তুমি পেনটা নাও, মানে ওই যেটা দিয়ে দাগ পড়ে না, ওই জায়গাটা নাও, মানে ওই যেটা দিয়ে মার্ক করেছো, লেজার পেন যেটা, আরে বেসিক্যালি ওই যে লাল কালারের হ্যাঁ থাকে। হ্যাঁ, কি করবো, এই তো আছে তো। হ্যাঁ, ওই যে ওই সি এর যে ওই যে সি পার্টটা, মানে সি এর যে বন্ডটা খুলে পড়ছে, সি ডবল মানে ওটা হয়ে বেরিয়েছে, মাইনাস তৈরি হচ্ছে ওই জায়গাটা। হুম। আরে এটা তো এখানে খুলে পড়বে, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি ডবল বন্ডটা তখন থাকবে? মোস্ট প্রবাবলি থাকবে না, সেটাই তো বললাম। সে মানে সেটা কোথায় যাচ্ছে একটু বলো। এই এই যে ইয়েটা আছে না, এইটা, এই তোর হচ্ছে ফিনক্সাইডটা মোস্ট প্রবাবলি একটা কিটো ফর্মে থাকবে। তো বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? ঠিক আছে, ছাড়া কথা, তো এটা সময় নষ্ট করে আমি তোকে পাঠিয়ে দেবো। মানে একদম ঠিক বই থেকে আছে, পাঠিয়ে দেবো, যদি যদি বইয়ে কোথায় পাবো, তোদের বইতে তো থাকবে না। আর এটা ঠিক এত আছে, এটা নন বাদ দাও। ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা সিএসপিএস এর বইতেও মনে হয় না আছে। তা আমি দেখবো কোথাও যদি থাকে, ঠিক আছে। হুম। না তো আমি ভালো করে লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, এটা অত ইম্পর্টেন্ট না। হুম। এখন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট করে পড়তে হবে। বুঝতে পারছি তোমার একটা আত্মসন্তুষ্টি হচ্ছে না। ঠিক আছে, বাদ দাও। মাইনাস, মাইনাস, ইয়া, বললো মাইনাস, ঠিক আছে, আমি লিখে পাঠিয়ে দেবো। এখানে আমি দুটোকে সামহাও ম্যাচ করতে পারছি না এখানে। আবার যখন দেখলাম, তখন মনে হলো ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, থাক, আমি দেখবো। হ্যাঁ, এটা এখন বাদ দাও, এখন টাইম ওয়েস্ট হবে। কিছু একটা এমন জিনিস মিস করেছি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এর পরে যে দুটো মেথড আছে, 5 আর 6, এই দুটো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড, ঠিক আছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল মেথড, অর্থাৎ ইন্ডাস্ট্রি তৈরি করে ম্যাসিভ অ্যামাউন্টে তৈরি করতে কাজে লাগে। প্রথম ভদ্রলোক হচ্ছে ডাও, মানে প্রথম রিয়াকশন ইয়েটা হচ্ছে যে ডাউস প্রসেস বলা হয়, ঠিক আছে। এটা এইচএস পড়াশোনা আমার খুব প্রিয় মেথড ছিল, ঠিক আছে, নামটার জন্য। এবং এই নামটার সঙ্গে একটা হিস্ট্রিও জুড়ে আছে আমাদের ভারতের, জানিস কেউ? তাও মানে বিজ্ঞানীর নাম বলো। না, ডাও বিজ্ঞানীর নাম না, ডাও একটা কোম্পানির নাম। ও ডাফ কোম্পানি, ডাফ কোম্পানি কিছু একটা। আর আচ্ছা, না আমি এটা জানি না হিস্ট্রি। আরে তুমি তো বলবে, নাহলে কি করে জানো। আরে ওই জন্য তো বললাম নামটা শুনেছিস কিনা, ঠিক আছে। নাও, বেসিক্যালি 1984-এর ভোপাল ডিজাস্টারের নাম শুনেছিস? শুনছি শুনছি। হুম। তো ভোপাল, ওটা কোথায় হয়েছিল কোম্পানিটা? মানে কোন কোম্পানিতে হয়েছিল? আহ, এই ইন্ডিয়ান তেলের কোম্পানিটা, আরে ভুলে গেছি নাম। বেসিক্যালি
ওটা হচ্ছে যে ইউনিয়ন কার্বাইড বলে একটা ইয়েতে হয়েছিল, মানে 1984 বা 1991 পর্যন্ত তো ভারতবর্ষের মানে ভারতবর্ষে কোনো বিদেশি সংস্থা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করতে পারতো না, ঠিক আছে। 1991-এ ওটাকে ওইখানেই প্রথম ভারতের মার্কেট বিদেশের জন্য খুলে দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড লিবারালাইজেশন বা মুক্ত বা উদার অর্থনীতি খুলে দেওয়া গ্লোবালাইজেশন হয়। বলে নাকি না, লিবারাইজেশন বলে? লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন না। গ্লোবালাইজেশন অন্য জিনিস, ঠিক আছে। আচ্ছা। তো দিস ইজ কল্ড লিবারালাইজেশন বা উদার অর্থনীতি, বা নয়া উদার অর্থনীতি, নানা রকম নাম আছে, ঠিক আছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি নয়া উদার অর্থনীতি আরো পরে হয়েছে 2004টার অ্যারাউন্ডে। ওটা ছিল উদার অর্থনীতি, ঠিক আছে, অর্থাৎ মার্কেটকে আমি খুলে দেবো আর আর সবকিছু পাবলিকের থাকবে, এরকম নয়। তো তার আগে যখন এরকম ছিল যে 100 কোটি টাকার মতো ইনভেস্ট করতে পারতো, তো কিছু কিছু পাবলিক কোম্পানি ছিল যেগুলো অন্য কোম্পানিতে ইয়ে করতো, তো ডাও কেমিক্যালস ইউনিয়ন কার্বাইড কে মানে ইউনিয়ন কার্বাইডে তার অ্যাসোসিয়েশন ছিল, ঠিক আছে। এবং তারপর যখন ওটা হয়, ইন প্রিন্সিপাল মানে অ্যাক্টিভিস্ট বা ইত্যাদিরা বলেছিল যে ডাও কে কম্পেনসেট করতে হবে আর কি। কিন্তু ডাও বারবার ডিনাই করেছিল যে না, আমার এরকম চুক্তি হয়নি, এরকম কোনো ঘটনা ঘটলে আমি লায়াবেল নই, সে এইভাবেই চুক্তি হয়েছে। ফলে তারপরে যা হয়, এবং ওই আর কি যে সেই সময় ইউনিয়ন কার্বাইডের যে মানে চিফ ছিল, ইন্ডিয়ান ইন্ডিয়ান চিফ আর কি, মানে ইন্ডিয়াতে যে হেড ছিল আর কি, তাকে পালিয়ে যেতে সুযোগ দেওয়া হয়, অনেক ব্যাপার স্যাপার ঘটে আর কি, ঠিক আছে। বাট এই কেসটা খুবই মানে জটিল আর কি। হ্যাঁ, মানে 2001-এ আর কি দাও এই অ্যাসোসিয়েশনটা করেছিল। কিন্তু যাই হোক, মানে খুবই মানে দর্দনাক যাকে বলে আর কি। মানে এর মানে আজকের আগে বাকিরা জানতি, মানে সুমন্ত তো বললো জানতো, বাকিরা জানতি ভোপাল দুর্ঘটনার কথা? না, হ্যাঁ, না। না, আচ্ছা, তুই জান দেশ প্রেস সম্পর্কে, লাভ না দেখ, যাক গে। রেলওয়ে হ্যাঁ তো, রেলওয়ে মেন হয়েছে, রেলওয়ে মেন তো ওটার কি হয়েছে মানে একটু হ্যাঁ হ্যাঁ রেলওয়ে হ্যাঁ, মানে রেলওয়ে ম্যান একটা ভালো সিরিজ, ওটা এইটা দিয়ে হয়েছে, ঠিক আছে। এবং রেলওয়ে ম্যানটা তুই দেখিস পারলে তোরা, এবং যদি না দেখে থাকিস তাহলে আশা করি ঘটনাটা সম্পর্কে আরো বেশি ইন্টারেস্টেড হবি আর কি। আহ, এবং ওই আর কি, খুব ভালো, খুব ভালো, মানে ওয়েব সিরিজটা ভালো, বেশ ভালো। মানে একটুখানি গল্পের সাথে মানে একটু ড্রামাটাইজড করা, মানে ঠিক ডকুমেন্টারি স্টাইল বা খুব রিয়েলিস্টিক হ্যাঁ। স্টাইল তা না, নয়। এই ভোপাল গ্যাস নিয়ে আর কি হয়েছে মানে একটা নাম বলবে জাস্ট মানে এটা আমার ঠিক আরো আছে ডকুমেন্টারি, তো আছে, সিনেমা আর কি আছে আমার ঠিক জানা নেই, ঠিক আছে। অনেক অন্য সিনেমাতে রেফারেন্স এসছে, বাট ডেডিকেটেড সিনেমা কি আছে আমি জানি না। মানে একটা গল্প শুধু বলছি, যেটা রেলওয়ে ম্যান সিরিজটাও দেখিয়েছে, যে ভোপাল স্টেশনের যে স্টেশন মাস্টার ছিল, যে একটা বড় ও হ্যাঁ ভূমিকা নিয়ে হ্যাঁ, এসে এই এই গল্পটা মানে এটা কি করে হয়ে গেছে মানে ব্যাখ্যা আছে হয়ে গেছে। মানে বেসিক্যালি ভোপাল ইয়েতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আইসোসায়ানাইড গ্যাসটা, মানে মিথাইল আইসোসায়ানাইড, এই গ্যাসটা লিক করেছিল, ঠিক আছে। মিথাইল আইসো মানে পুরোপুরি ভাবে কোম্পানির নেগলিজেন্সের জন্য, ঠিক আছে, মানে আনস্কিলড স্টাফ ইত্যাদি থাকার জন্য। তো বেসিক্যালি আইসোসায়ানাইড এমন একটা জিনিস যে তোর চোখের সংস্পর্শে এলে পরে, মানে তুই কয়েক মিনিট আইসোসায়ানাইডের সংস্পর্শে থাকলে পরে আহ, তোর হিউজ ড্যামেজ হবেই, ঠিক আছে। আর যদি 5-10 মিনিট থাকিস তাহলে তো ব্যাস, মানে মৃত্যু শিওর আর কি, ঠিক আছে। আহ, এবং ওই আর কি যে পুরো ভোপালে ছড়িয়ে গেছিল, এবং আজও আজও তাদের মানে তারপরের গল্পটা হচ্ছে ওই আর কি, না আজকেও সবাটাতে কথা বলতে গিয়ে ওটাই বারবার লোকে বলছিল, এবং যে একটা ঘটনা, একটা অপরাধ বা একটা ঘটনা, অ্যাক্সিডেন্ট, এটা যদি আমি ধরেও নিই যে ঘটতেই পারে, কিন্তু তারপরে যেভাবে আমরা কাজকর্ম করি আর কি, ওটা আরো প্যাথেটিক হয়ে যায় আর কি, মানে এত ভীষণ প্যাথেটিক হয়ে যায়। তো যাই হোক, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কাজকর্ম মানে কি ঘটনা হ্যাঁ হ্যাঁ ঘটনাকে সামাল দেওয়ার জন্য। হ্যাঁ, মানে আজও তুই যদি ভোপালে যাস, এরকম প্রচুর ডকুমেন্টারি আছে, আমি লাস্ট 1-2 বছরেও দেখেছি এরকম ডকুমেন্টারি লোকে করে, যেখানে গিয়ে মানে ভোপালের যারা মারা গেছিল সেই সব পরিবারকে একটা থাকার জায়গা দিয়েছে, সেই থাকার জায়গাটা দেখলে তুই বুঝবি যে
যাদের সাথে এত বড় দুর্ঘটনাটা ঘটলো তাদেরকে আমরা আরেকটু বেটার কিছু করতে পারতাম না? মানে কত বিধবা মহিলা আছে যারা এখনো কম্পেনসেশনের দাবি করে যাচ্ছে, কত বিধবা মহিলা আছে যারা কম্পেনসেশন হয়তো পেয়েছে, কিন্তু যেটা সেই সময় পেয়েছিল আজও সেই রেটেই কম্পেনসেশন পায়, ঠিক আছে? মানে কত হচ্ছে, ওদিকে 24 বছর, এদিকে 25 বছর হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো ভেরি প্যাথেটিক আর কি। মানে মানুষ, মানে আমরা বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে আহ, আমরা যেসব করি আর কি, আমরাই করি। হ্যাঁ, মানে এসব ওই অন্যের ওপর দোষ চাপানো খুব সোজা। যেমন ওই আর কি, আগের দিন তোর সংযুক্তা ম্যাম খানিকটা, মানে যে কোনো সরকারি চাকরিজীবী যেটা করে আর কি, আমার তো উপরের উপর চাপাচ্ছে বা সরকার করছে, কিন্তু আহ, ওই আর কি, যে আমি কি করেছি এটার দিকে তাকানোটা বোধহয় একটু বেটার। আর যখন পারবো না তখন এটা বলা ভালো যে আমি ভাই পারিনি, আমি ব্যর্থ, মানে হ্যাঁ আমি মাথা পেতে নিচ্ছি। কিন্তু সেটা না করে আমরাই করি, মানে এই তোরা যারা আজকে পড়াশোনা করছিস, কালকে তোরা কোনো না কোনো জব রোলে তো থাকবি, এবং সেখানে তোরা কি করছিস সেটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো কথা এলো বলে বললাম, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভোপালের যে স্টেশন মাস্টার ছিল, সে একটা বড় ভূমিকা পালন করেছে অ্যাক্টিভলি ওই স্টেশনে যারা ছিল তাদেরকে বাঁচানো, এবং ভোপাল একটা গুরুত্বপূর্ণ জাংশন আর কি, সেই জাংশনে অন্য ট্রেন ঢুকতে না দেওয়া, যাতে করে কোনো ট্রেন যদি, মানে একটা দূরপাল্লার ট্রেন একটা জাংশন এসে 5 মিনিট দাঁড়ায়। হ্যাঁ, মানে ওই ওই জায়গাটা একটু হ্যালো। হ্যাঁ, এবার যদি এরকম 5টা ট্রেনও ওই রাতে আসতো, এই সংখ্যাটা মানে কয়েক কয়েকশো গুণ বেড়ে যেত মৃত্যুর সংখ্যাটা। হ্যাঁ, ওই ট্রেনের জায়গাটা অনেকটা ড্রামাটাইজ করে দেখিয়েছে আর কি। না, ট্রেনের জায়গাটা খুব একটা ড্রামাটাইজ করেনি, ড্রামাটাইজ করেছে ক্যারেক্টার গুলোর অ্যাসোসিয়েশন এবং কতগুলো ছোট ছোট গল্প ঢুকিয়েছে আর কি। তুই জল খেয়ে না একটু। মানে তার মধ্যে আমি খুব অন্যায় দেখিনি, তার কারণ হচ্ছে যে ওইগুলোই ইয়েকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, মানে না হলে এই দুর্ঘটনাগুলো যে সংখ্যা হয়ে থেকে যায়, মানে ইতিহাসের সঙ্গে সাহিত্যের ওইটুকুই পার্থক্য যে ইতিহাস একটা ঘটনাকে যে, সরি, আমি আজকে এখন একটা বই পড়ছি, আম, স্যাম কি না, ড্যারাইল না কি একটা নাম, অদ্ভুত ভুলে গেছি। বেসিক্যালি 5খানা মেজর পার্টিশন নিয়ে কথা বলেছে বইটা, যে 5খানা পার্টিশন আজও তোরা দেখতে পাস, আমরা দেখতে পাই, যেটা মডার্ন এশিয়াকে শেপ দিয়েছে আর কি। মজার, মানে মানে সেটা পড়তে গিয়ে এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারছি। এবং তো যাক গে, তো বেসিক্যালি ইতিহাস যে কাজটা করে সেটা হচ্ছে এই যে পার্টিশনের সময় এত মানুষ মারা গেছে, ঘরছাড়া হয়েছে, এগুলো আজকে তুই যদি ইতিহাসের বইতে পড়তে যাস, তুই কতগুলো সংখ্যা পাবি, এত লোক মারা গেছে, এত লোকের এটা হয়েছে। ইতিহাস কখনো ইন্ডিভিজুয়ালের গল্পকে ধরতে পারে না। ওই যে কোন একটা ঘটনা যদি 10,000 লোক মারা যায়, ওই 10,000 লোকের একজন, এবং সেই একজন যে মারা গেল সে তো গেল, তারপরের যে তার সঙ্গে 10 জন জড়িত ছিল, তার বাবা মা ভাই বোন প্রেমিকা যাই হোক না কেন, তারা, মানে তাদের গল্পটা, এটা এটা কখনোই ইতিহাস ধরে উঠতে পারে না। এটা ইতিহাসের ব্যর্থতা। সাহিত্য ওই জন্য ইম্পর্টেন্ট। সাহিত্য রক্তের দগদগে দাগ জীবিত রাখতে পারে। মানে সাহিত্য, ইতিহাসের বইয়ের পাতায় রক্তের দাগটা একটা নাম্বার হয়ে থেকে যায়, সাহিত্যের বইয়ের পাতায় তুই যদি ঠিক করে হাত দিতে পারিস তোর হাত রক্তে ভিজবে, ঠিক এই আছে? তুমি জল খাও, তারপর বলবে হেঁচকি তুলে যাচ্ছে। জল খেলে হেঁচকি কমে না সহজ, মানে ওটা খুবই ও না, প্রবাবিলিস্টিক একটা ব্যাপার। বকে খেলাম যাবে তো তাও। জল, খেয়েছি জল। আর তুমি শ্বাস কিছুক্ষণ আটকে রাখো, দেখবে কমে যায়। জানি, সেটাও এটা কেন করেছি, হয় একটু আবারও বলবে? করবো। হেঁচকি কেন ওঠে সেটা জানি, সবই তো আমি বলে দিই। হ্যাঁ, আমি জানতাম তুমি কথাটা বলবে, এখন যদি আমি প্রশ্নটা করি তাও করলাম আর কি। আরে হেঁচকি ওঠে হচ্ছে, এই তো তোর খাদ্যনালী, এটা গিয়ে পাকস্থলীতে মিশছে, এই জায়গাটা একটা লক থাকে আর কি, যে কারণে তোর খাবার এদিকে ব্যাক করে আসে না সাধারণত, ওই বমি বা কোনো স্পেশাল কেসে আসে। বেসিক্যালি সামহাউ যদি এখানে এয়ার গ্যাপ ঢুকে যায়, ঠিক, ঠিক আছে, এয়ার গ্যাপ যদি তৈরি হয়, তখন ওই এয়ার গ্যাপটা, মানে এখানেও হতে পারে এখানেও হতে পারে, হ্যাঁ, এয়ার গ্যাপটা এটাকে বাড়ি মারে বেরিয়ে আসার জন্য, ঠিক আছে? তো
সেই জন্য এবার জল খেলে কি হয়, জল খেলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে এয়ার গ্যাপটা পেটে চলে যাবে, বা জলের সাথে মানে জল খেলে ওই ভাল্বটা খুলবে তখন বেরিয়ে আসবে, ঠিক আছে। আর শ্বাস চেপে ধরে রাখলেও একই, তুই প্রেসার দিয়ে ভাল্বটাকে উল্টো দিকে খোলাচ্ছিস, ঠিক আছে। ভাল্বটা কোনটা? যেটা তোর পেটের খাবার মুখে আসতে দেয় না। ও আচ্ছা, মানে মানে আমাকে ওই যে ফাঁকা এয়ারটা যে ওটাকে বাইরে বার করতে পারবো না কোনোভাবে? বাইরে বার করতে হবে সামাও, হয় সামনের দিক দিয়ে অর্থাৎ মুখ দিয়ে, অথবা পেটে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, তো ওটা কিছুক্ষণ পর পরই কেন হয় কেসটা? মানে মানে হেঁচকিটা উঠছে না বেসিক্যালি, মানে ফলাফলটা পাচ্ছি, ফলাফলটা মানে তার ঠিক আগে স্টেপটা কি কি হয়? এয়ার এয়ার গ্যাপটা ধাক্কা মারছে তোর ভাল্ব গুলোকে। আচ্ছা। তো যাই হোক, তবে ওই ব্যাপারটা আমি এখনো জানি না, যেটা হচ্ছে যে কেউ হেঁচকি তুললে তাকে যদি খুব বিজি করে দিতে পারিস তাহলে সে হেঁচকি থামিয়ে দেয়, ঠিক আছে। এটা ঠিক কিভাবে কাজ করে আমি জানি না, মানে এটা জেনে দেখতে হবে। তো যাই হোক, ইতিহাস আর সাহিত্যের কথা বললাম, হ্যাঁ সাহিত্যের পাতায় সত্যি রক্ত লেগে থাকে, এবং যে কাচিয়ে নিতে পারে সে সত্যি পাতা উল্টানোর সময় হাতটা তার ভিজে যায় আর কি। যাকগে। তো হ্যাঁ, যেটা, হ্যাঁ হ্যাঁ, এক দুবার কি বলছি। রিয়েলাইজ করেছি, মানে আমি করতে পারিনি পুরোপুরি, তুই আমাকে করানো হয়েছে আর কি। হ্যাঁ যাই হোক, সেটা ঠিক আছে। তো তাহলে ওইটুকু ড্রামাটাইজেশন নিয়ে কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে। মান্টোর একটা গল্প আছে, পড়ে দেখতে পারিস, লোকসান বলে। মানে খুবই মজাদার গল্প আর কি, ঠিক আছে। আমি জাস্ট প্রেক্ষাপটটা বলে দিচ্ছি যাতে মানে কারো কারো আগ্রহ জন্মালেও জন্মাতে পারে। যে এই যখন পার্টিশন হয়েছে মূলত বাংলা এবং পাঞ্জাব, এই দুটো জায়গাতে, হ্যাঁ, কেন বাংলা পাঞ্জাব সেটাও গল্প আছে, যাই হোক সেটা বাদ দেয়। তো আহ, তখন তো ধর্মীয় দাঙ্গা মানে ধর্মের আইডেন্টিটিতে দাঙ্গা হয়েছে, আরো অনেক পরিচয়ে দাঙ্গা হয়েছে, তাই না। এবার মানে ওই আর কি, যে একটা মিসকনসেপশন এখন ছড়ানো হচ্ছে এই মানে কলকাতা কিলিং অ্যান্ড ত্যান নিয়ে, তো এখন সিনেমা টিনেমা বানাচ্ছে খুব বলিউড, মানে একটা ঘরানা যারা একটা খবর মানে এই দাঙ্গাতে, মানে আমাদের বাংলায় যে দাঙ্গা হয়েছে সেই সময়, সেই দাঙ্গাতে যে পরিমাণ মানুষ মারা গেছে, তা- তার মেজরিটি কিন্তু মুসলমান, ঠিক আছে। যদিও দেখানো হয় এইভাবেই, যেটা হিন্দুকে, খানিকটা হ্যাঁ। সত্যিও, যে প্রভোকেশনটা প্রাইমারিলি মুসলমানদের দিক থেকেই ছিল, মানে মুসলমান আইডেন্টিটিকে যারা এক করেছিল তাদের দিক থেকেই ছিল। কিন্তু আহ, এটাও সত্যি যে মানে ওই আর কি, যে ব্রিটিশ তো খুব ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা খুব কাজের কাজ করে গেছে আর কি। তো যাই হোক, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আহ, লোকসাপ গল্পটা হচ্ছে এরকম যে কতগুলি আম, আমি ভুলে গেছি, সম্ভবত হিন্দু যুবক, তারা ওই দাঙ্গায় তো প্রচুর মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে, দাঙ্গা হচ্ছে সেই সময়, মানে বহু মানুষ ঘর থেকে এই এপারের ঘর থেকে ওপারের ঘরে চলে যাচ্ছে আর কি। মানে এটা নিয়ে রিসেন্টলি বরুণ গ্রোভার একটা দারুণ কমেডি করেছে, মানে স্ট্যান্ড আপ কমেডি পিস। মানে আমি রেকমেন্ড করবো যে অবশ্যই শুনে দেখিস আর কি। মানে মোস্ট প্রবাবলি সব মিলিয়ে 15-20 মিনিটের ব্যাপার, কিন্তু শুনে দেখিস আর কি, ঠিক আছে। মানে এর অন্য নামটা লেভেলে কি যেন? নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে ওই আর কি, আমি পুরোটা রিলেট করতে পারিনি কারণ আমি ওই বিষয়টা পুরোটা জানি না, এই বিষয়টা আর হ্যাঁ কি। মানে ও ওই যেখানে অন্য লেভেলে নিয়ে চলে গেছে, মানে ওটা কোনো প্রশংসাই খাটো করা যায় না, মানে ওটা ওটা ওই ওই পিসটাকে নিয়ে আর কি। কমেডি যখন কমেডির থেকে অনেক দূর চলে যেতে পারে, তখন বা যে কোনো শিল্পী, যে কোনো শিল্প যখন একটা ছবি আঁকার থেকে অনেক বেশি কিছু হয়ে যেতে পারে, তখন সেই ছবি আঁকা সত্যি তাকে তার প্রাধান্য পায় আর কি। তো যাকগে, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তো তোর ওটাই তো, যে দেখছে তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ মানে সে তো বটেই, কিন্তু মানে ইন জেনারেল কিছু জিনিস ইন জেনারেল থাকে না, মানে আমি তো দেখলাম যে বরুণ গভীর এটা নিয়ে অনেককেই অনেক কথা লিখেছে আর কি। মানে আমি খুব তাড়াতাড়ি দেখেছিলাম, মানে বরুণ গভীরের ভিডিওটা আপলোড হওয়ার মানে যখন আপলোড হয়েছে মোস্ট প্রবলি আমি তখন ঘুম থেকে উঠেছি, 20-25 মিনিট হয়েছে আপলোড হয়েছে আর কি।
তো আমি তখনই দেখেছিলাম, তখনই আমার দেখে মনে হচ্ছিল, আমি শেয়ারও করেছিলাম তোকে, এটা জিনিয়াস করেছিস। লেভেলের কাজ হয়েছে। যাক গে, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে লোকসান গল্পটা প্রেক্ষাপটটা এরকম যে কতগুলো হিন্দু যুবক একটি মেয়েকে কিনে এনেছে, ঠিক আছে। এই মেয়েটি কে? এই মেয়েটি হচ্ছে এই যখন দেশভাগের এপার থেকে ওপার যাচ্ছিল লোকজন, তখন দাঙ্গা হচ্ছিল, তখন লুটপাট চলছিল। আর আমাদের মতো একটা পুরুষতান্ত্রিক সমাজে সম্পদের লুটপাট যেরকম হয়, মহিলাদেরও লুটপাট হয়, কারণ মহিলাদেরকে সম্পদের চোখেই দেখা হয়। হ্যাঁ, তো এবার এই যারা লুটপাট হতো, কিছু লোককে তো ওখানেই সেই লুটপাটের মালকে মানে সম্পদকে আত্মসাৎ করা হতো, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে এদেরকে বিক্রি করা হতো। মানে ইটস লাইক, তুই এক জায়গা থেকে এক ঝুড়ি আম চুরি করলি, তো এক ঝুড়ি আম তো তুই খেতে পারবি না, তুই 1 কিলো খেতে পারবি মেবি, বাকি 15 কিলো তুই আহ বেচে দিবি আর কি। তো এরকম একটা মার্কেট থেকে একটি মেয়েকে তুলে এনেছে কতগুলি হিন্দু যুবক, মোস্ট প্রবাবলি, বা মুসলমানও হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার হিয়ার, ঠিক আছে। উম, এই মর্মে তুলে এনেছে যে এরা উল্টো ধর্মের, মানে আলফা ধর্মের যুবকরা একটি মেয়েকে কিনে এনেছে, বিকজ তারা জানে যে এ বিটা বিটা ধর্মের। কিন্তু তারা যখন মেয়েটির সাথে ইন্টারাক্ট করতে শুরু করে, তখন তারা জানতে পারে যে মেয়েটিও আলফা ধর্মের, এবং সেই জন্য তাদের লোকসান হয়ে গেছে আর কি। এটা হচ্ছে গল্পের প্রেক্ষাপটে। সো দিস ইজ মান্টো আর কি। মানে আমি যতবার বলি এই গল্পগুলো লোকজন, যাক গে। মান্টো নামটা একটু বলো তো, মানে ভুলে গেলাম, মানে পুরো নামটা কি জানি। সাদাত হোসেন মান্টো। আচ্ছা। হুম। সাদাত হোসেন মান্টো মানে এই উপমহাদেশের একটা বড় অংশের ইতিহাস, বা আজকের উপমহাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই ইতিহাসের উচিত, এবং যে সেই ইতিহাস যারা পড়ছে আমরা তাদের, তারা খুব অনায়াসেই উচিত যে মান্টোর সামনে রোজ একবার করে মাথা নোয়ানো আর কি। আহ, মান্টো এমন সব কাজকর্ম করে গেছে আর কি। যাক গে, পড়বি কখনো, পড়ার ইচ্ছে হলো, মানে। ইংলিশ এটা তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা ইংলিশে লেখা না উর্দুতে? না, না, মান্টো বাংলাতেও পাবো। মান্টো উর্দুতে লিখেছে, মান্টো উর্দু কবি, মানে উর্দু লেখক আর কি, ঠিক আছে। মান্টো হ্যাঁ। উর্দুতে লিখেছে, এবং আহ, মান্টো সিনেমা, মান্টো নিয়ে একটা সিনেমা আছে নন্দিতা রায়ের, ঠিক আছে। দেখিস, মানে এই পরীক্ষার পরই দেখিস আর কি। অনেকগুলো জিনিসের রেকমেন্ডেশন দিলাম আজকে। মানে ইউটিউবে এরকম বড় বড় চ্যানেল আছে যারা রেকমেন্ডেশন দেয়, এবং বেশিরভাগ চ্যানেলই খাজায় রেকমেন্ডেশন দেয় আর কি। মানে আমি মাঝে মধ্যে এরকম হয় যে আচ্ছা কি একটা সিনেমা দেবো, দেখি রেকমেন্ডেশন কে কি বলছে। তো ওই আর কি, যে বেশিরভাগ চ্যানেলই রেকমেন্ডেশনের উপর আমাকে আবার একটা সার্চ চালাতে হয় যে আচ্ছা এটা তো বললো ভালো, কতটা ভালো অ্যাকচুয়ালি। তো আমি অনেকগুলো রেকমেন্ডেশন দিয়ে দিলাম, এবং দায়িত্ব সহকারে বলছি যে এইগুলো ভালো লাগবে কি খারাপ লাগবে আমি জানি না, সেটা আপ টু ইউ। বাট মানুষ হিসাবে জন্মে, এবং এই উপমহাদেশের মানুষ হিসাবে জন্মে যদি এইগুলো না দেখি, তাহলে আমি মনে করি না খুব একটা আমার বেঁচে থাকার খুব একটা দরকার আছে, ঠিক আছে। মানে এক্ষেত্রে আমি একটু জাজমেন্টাল, বিশেষ করে যখন আমার সিনেমা দেখার প্রিভিলেজ আছে। যাক গে, পড়িস, মান্টো পড়িস। কি অদম্য সাহসের গল্প। যাক গে, মানে আমার খুব ইচ্ছে আছে একটা, জানি না কোনোদিনও সফল হবে কিনা। মান্টোর যে কবরটা আছে লাহোরে, আমার ইচ্ছে আছে আমি সেই কবরের সামনে বসে একদিন গিয়ে একটা গোটা সিগারেট খাবো, ঠিক আছে, বসে। সেটা খুব কঠিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। খুব কি কঠিন। বলছিস? যাই না, মানে হ্যাঁ কঠিন। ভারতীয় হিসাবে পাকিস্তানে যাওয়া বা পাকিস্তানি হিসাবে ভারতে আসা তো কঠিনই এখন, হুম। এখন বেশ কঠিন। ঠিক আছে? এবং এটাই ব্যাপার, ব্যাপারটাকে আরো বেশি রোমান্টিক বা পোয়েটিক যাই বল না কেন করে তোলে। হুম, যে লোকটা দেশভাগের ক্ষত নিয়ে মরে গেছে, মানে একটা সময় ছিল মান্টো বলিউডে সিনেমা স্ক্রিপ্ট লিখতো, ডায়লগ লিখতো,
সেসব লিখে মান্টো সেই সময় দিনে 1700 টাকা থেকে 3700 টাকা অব্দি ইনকাম করতো প্রায়, মানে এরকম রেঞ্জে আর কি, ঠিক আছে, সেই সময় 1950s-এরও আগে। হ্যাঁ, তো বুঝতেই পারছিস কোন স্কেলের রাইটার ছিল মান্টো সেই সময়, ঠিক আছে। সেই মান্টো মানে লিটারেলি পাগলখানায় মরেছে আর কি, এবং মদ খেয়ে মরেছে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, একটা দেশভাগের ক্ষত সে কত বড় গায়ে মাখলে পরে, আমি এই দুটো মানুষকে ওই জন্য, একজন আরেকটু আরেকটু ইয়ং, ঋত্বিক ঘটক, যে আমাদের এই বাংলার লোক, আর আরেকজন হচ্ছে মান্টো, যে মুম্বাইতে যার বেড়ে ওঠা, কিন্তু ফাইনালি তাকে পাকিস্তান চলে যেতে হয়েছে। সিনেমাটা দেখিস, নন্দিতা রায়, মান্টো বলে। অনেক অনেক কিছু বাংলায়? বুঝবি না কিন্তু। হ্যাঁ, বাংলায় করা? না না, হিন্দি হিন্দি। আচ্ছা। ঠিক আছে, অনেক কিছু বুঝবি না প্রথমবার দেখলে, কিন্তু আবার অনেক কিছু অবাক করও লাগবে, ঠিক আছে। আর নওয়াজুদ্দিন সিদ্দিকী যথেষ্ট ভালো, মানে যথেষ্ট নাকি, মানে অসাধারণের কাছাকাছি অভিনয় করেছে আর কি। তো ভালো, মানে বেশ ভালো। মান্টোর কবরে যাওয়ার আমার আরো ইচ্ছা আছে, কারণ মান্টোর কবরের গায়ে যে লেখাটা থাকে, নন্দিতা ওটাকে দাস, এপিটাফ। রয় না। হ্যাঁ, নন্দিতা দাস দেখছি নামটা। নন্দিতা দাস, হ্যাঁ আমি কি বলছিলাম, রায়, আচ্ছা। নন্দিতা দাস, হ্যাঁ নন্দিতা দাস। মানে নন্দিতা দাস এমন একটা লোক যে ইয়ের সাথেও কাজ করছে, মানে ইয়ে দলে ছোট ছিল খুব কখন, সাফদার আজমি, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মান্টোর কবরে যে ফলকটা আছে, যেটাকে এপিটাফ বলে, এই ফলকটা নিয়েও মজার ব্যাপার আর কি। মানে মান্টোর কবরে যে মানে ফলকটাতে যা লেখা আছে, ওইটা মান্টোর নিজেরই লেখা। হ্যাঁ, মানে মজাটা এইখানে যে মানে মান্টো, এরকম অনেকেই আছে যারা নিজেদের কবরে কি লেখা হবে সেটা নিজেরাই আর কি আহ, লিখে যায়, কিন্তু মজাটা হচ্ছে যে মান্টো নিজের কবর জন্য যে লেখাটা প্রথমে লিখেছিল, আহ, সেটা খানিক এইরকম, যে মানে আমি যদি কি বলে এটা কি বলি আর কি, উর্দুতে বলবো না, উর্দু ছাড়তে, মানে মান্টো এটা ছিল যে এখানে সাদাত হোসেন মান্টো কবর দেওয়া আছে, ঠিক আছে। আম, যে কিলো কিলো মাটির তলায় শুয়ে এখনো এটা ভাবছে যে কে বড় গল্পকার, খোদা না মান্টো, ঠিক আছে। এটা মান্টো প্রথম লিখেছিল, কিন্তু মান্টো মারা যাওয়ার পর মান্টোর বোন বুঝতে পারে যে পাকিস্তান একটি ধর্মপ্রধান দেশ, মানে ভারতও তাই, কিন্তু ভারতের তাও ভারতের কোনো রাষ্ট্রগত ধর্ম নেই, পাকিস্তানের সেটা ছিল বা আছে। তো বুঝতে পারে যে যেখানে ঈশ্বরকে চ্যালেঞ্জ করছে মান্টো, সেটা বেশি দিন টিকবে না। তো সেটা থেকে বাঁচার জন্য মান্টোর বোন ওই ফলকটা চেঞ্জ করে দেয় আরেকটা মান্টোর লেখা দিয়ে, যেটা মান্টো ইন্সপায়ার হয়েছিল গালিবের এক দুটো লাইনের একটা শায়রি থেকে। গালিব যেখানে বলছে যে ইয়া খুদা ये दुनिया मुझे मिटाना क्यों चाहता है, इस लोहे अजम पे हरफे मुकद्दर नहीं हूं मैं, ठीक আছে। তো তার মানে হচ্ছে যে হে খুদা, এই দুনিয়া কেন আমাকে মুছে দিতে চায়, লোহে আজম पे, লোহে আজম মানে হচ্ছে পৃথিবীর খাতাতে, হরফে মুকদ্দর মানে হচ্ছে যে লেখা অলরেডি ভুল হয়ে গেছে, এবার যাকে কাটতে হবে, ঠিক আছে। হরফে মুকদ্দর নেই হুঁ मैं, ঠিক আছে। আমি এমন কোনো লেখা নয় যা ভুল করে লেখা হয়ে গেছে যাকে কাটতে হবে, ঠিক আছে। তাও কেন আমাকে এই দুনিয়া মুছতে চায়, এটা গালিবের লেখা। সেই গালিব থেকে ইন্সপায়ার হয়ে মান্টো আরেকটা লেখা লিখছে, যেটা ফাইনালি আজকে যদি মান্টোর কবরে যাস তুই, উর্দু ভাষায় উর্দু হরফে লেখা আছে, সেটা খানিক এরকম: यहाँ मंटो दफन है जो आज भी ये समझता है कि वो लोहे जहान पर हरफे मुकद्दर नहीं था। হুম, এই মাটির তলায় মান্টো শুয়ে আছে, এবং সাহিত্য 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 থাকতে থাকতে সে ভাবছে যে পৃথিবীর খাতায় মান্টো কোনো হরফে মুকদ্দর, মুছে দেওয়ার মতো কোনো শব্দবন্ধ ছিল না।
তো একটা লোক কত বড় কিংবদন্তি হতে পারে। শাহরুখ খান কি স্টার, আমি এদের সামনে শাহরুখ খানকে দেখতেই পাই না। যাকে ডাউস প্রসেস, বেসিক্যালি ক্লোরোবেনজিন থেকে ডিরেক্টলি দুটো স্টেপের থ্রু দিয়ে আমরা ফেনল যেতে পারি, ঠিক আছে। বলছি বলছি যে আজকে ক্লাসটা কতক্ষণ চলবে? তুই যতক্ষণ বলবি, বা যে যতক্ষণ বলবে, যে কেউ। আমি থামতে পারি, মানে আমার এই জাস্ট মানে 5 নম্বর মেথড আর 6 নম্বর মেথডটা বলে থামতে পারি। থামবো নাকি কি বলছিস? হ্যাঁ, সেটা করলে ভালো হয়। শুনতে পেলাম না। সেটা করলে ভালো হয়। সেটা করলে ভালো, আরে পরিষ্কার কথা বল না। সেটা করলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ, তো ক্লোরোবেনজিনের উপর যদি আমি এনওএইচ দিয়ে ট্রিট করি, এনওএইচ দিয়ে ওই মোটামুটি 600 কেলভিন মতো টেম্পারেচার, ঠিক আছে, এবং 300 অ্যাটমসফিয়ার প্রেসার, ঠিক আছে। এই ধরনের রিয়াকশন যখনই দেখবি এরকম হাই এক্সোটিক কন্ডিশনে, তুই ধরে নিবি যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে করা হয়, ঠিক আছে। কারণ ল্যাবে 300 কেলভিন টেম্পারেচার, সরি 600 কেলভিন টেম্পারেচার, হ্যাঁ 600 কেলভিন মানে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, ঠিক আছে। 300 অ্যাটমসফিয়ার প্রেসার, 300 অ্যাটমসফিয়ার প্রেসার মানে বায়ুমণ্ডলের চাপে 300 গুণ, হ্যাঁ এইসব অ্যাচিভ করা সম্ভব নয় ল্যাবে। হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে করা হয়। তো এটা করলে পরে ডিরেক্ট ফিনক্সাইডটাই চলে যায়, O- Na+। তারপরে স্টেপটা তো সিম্পল, ডাইলুট HCl দিয়ে ট্রিট করলে পরে এটা করেসপন্ডিং ফেনল টাইপ। দিস ইজ কল্ড ডাউ প্রসেস, ঠিক আছে। ওই ডাউ কেমিক্যালরা বানিয়েছিল আর কি, ঠিক আছে। এই ডাউ না, ওটা ডুপন্ট। ডুপন্ট বলে আরেকটা কেমিক্যাল কোম্পানি আছে, যারা অনেকগুলো এমন জিনিস করেছে যেগুলো তোরা আজকে ব্যবহার করিস, যেমন নাইলন 66, টেফলন মানে যেটা দিয়ে নন স্টিক, ওকে উপরে যে কোটিংটা দেওয়া থাকে, ঠিক আছে। যাক সেটা, তো দিস ইজ ডাউস প্রসেস। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফ্রম কিউমেন, ঠিক আছে। কিউমিন, আচ্ছা কিউমিন হচ্ছে একটা বেসিক্যালি অ্যালকিন, হ্যাঁ ওই জন্য লাস্টে ENE আছে, হ্যাঁ CUMENE, এটা হচ্ছে এই কিউমিন। কিউমিন ভদ্রলোক হচ্ছে ইনি, মানে অ্যাকচুয়ালি এইটা, মানে দেখলে তুই বলবি যে কোথায় আছে, কিন্তু অ্যাকচুয়ালি আছে। ইট ইজ লাইক CH3 এটা হচ্ছে কিউমিন। আচ্ছা এখানে ইন কোথায় আছে? অ্যাকচুয়ালি ইনটা আছে এইভাবে, যে এই কিউমিনটা আসে কোথা থেকে, এটা হচ্ছে কিউমিন, এটা আসে কোথা থেকে? এই ভদ্রলোক আসেন হচ্ছে বেনজিনের সাথে, তুই যদি CH2 ডবল বন্ড CH CH3, তার মানে এটার নাম কি? CH2 ডবল বন্ড CH CH3 এর নাম কি হবে? প্রোপেন 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 প্রোপিন না, প্রোপিন, ঠিক আছে। প্রোপিন 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 বা 1 প্রোপিন, হোয়াট এভার, 1 প্রোপিনটা না বললেও চলে। তো বেনজিনের হ্যাঁ। সাথে 1 প্রোপিনকে তুই যদি H3PO4 মানে ফসফরিক অ্যাসিড দিয়ে ট্রিট করিস ইন প্রেজেন্স অফ, মানে ইন 250 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 250 ডিগ্রি সেলসিয়াসে, এবং একটু প্রেসারও লাগে, তাহলে ডিরেক্টলি এই কম্পাউন্ডটা তৈরি হয়। দিস ইজ কিউমিন। হ্যাঁ, এখন এই কিউমেনের অক্সিডেশন করলে এরিয়াল অক্সিজেন দিয়ে হয়ে যায় CH3CH3। এটাকে যদি অক্সিজেন, মানে এয়ার থেকে আসছে যে অক্সিজেন, ঠিক আছে, এরিয়াল অক্সিজেন বলে এটাকে। এরিয়াল অক্সিজেন দিলে পরে, এবং খুব মাইল্ড কন্ডিশন, হ্যাঁ ডাউ এর মতো অত হাই টেম্পারেচার কন্ডিশন নয়, হ্যাঁ 95 থেকে 130 135 মতো লাগে। এটা হলে পরে করেসপন্ডিং কিউমিন হাইড্রোপার অক্সাইডে যায়, হুইচ ইজ CH, সরি CH হবে না, সি CH3 CH3 COOH হলে পরে এটা হচ্ছে, মানে সরি একটা সি এক্সট্রা লিখতে দিচ্ছি কেন বারবার, এটা এটা হলে পরে আমি কি বলতাম যে কিউমিনের সময় একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাই না? কিন্তু এটা যেটা হয় যে এখানে দুটো ও এর বদলে 3টে ও, কি বলছি আমার মাথা ব্যথা গেছে, সরি। এইটা হলে পরে কিউমেন হাইড্রোক্সাইড বলতাম, ঠিক আছে, মানে বেসিক্যালি এটা একটা অ্যালকোহল হতো।
তার বদলে তৈরি হ্যাঁ হচ্ছে হ্যাঁ কিউমেন হাইড্রো পার অক্সাইড, ঠিক আছে, হুইচ ইজ, আমি চোখে এটা ওই দেখতে পাচ্ছি, হ্যাঁ লিখছি ওই তখন আগে যেটা ভুলটা করলাম, ঠিক আছে। এই লিঙ্কেজটাকে, ও অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজটাকে হাইড্রো পার অক্সাইড বলে, হ্যাঁ সরি পার অক্সাইড লিঙ্কেজ বলে, হুম, ঠিক আছে। হুম। তো এই কিউমেন হাইড্রো পার অক্সাইড কে, দিস ইজ কিউমেন হাইড্রো পার অক্সাইড, এই কিউমেন হাইড্রো পার অক্সাইড কে ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে 50 to 90 ডিগ্রি সেলসিয়াসে এটা ডিরেক্টলি দুটো সারপ্রাইজিং প্রোডাক্ট দেয়। একটা হচ্ছে ফিনল, আরেকটা হচ্ছে CH3 সি ডবল বন্ডেড ও CH3। সেকেন্ড প্রোডাক্টটার নাম কি? আহ, প্রথমটা ফিনল, তো সেকেন্ড প্রোডাক্টটা তো কিট, কি 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 বলে, কিটোন তো বুঝলাম, এই কিটোন কিটোনটা না? একটা স্পেশাল নাম আছে, ও আচ্ছা, অ্যাসিটোন। অ্যাসিটোন, ঠিক আছে, অ্যাসিটোন। হ্যাঁ, এটা হচ্ছে ফেনল। হ্যাঁ, বিয়ার মি 1 to 2 মিনিট, আমি এই রিয়াকশনটা সম্পর্কে আর দুটো তিনটে কথা বলবো। এক নম্বর হচ্ছে এই রিয়াকশনটা খুবই ইউজফুল, তার কারণ হচ্ছে এই রিয়াকশনটা মোস্ট অফ দ্য রিয়াকশনে খুবই মাইল্ড মানে এটা তো জিনিসপত্র ইউজ করা যায়, ল্যাবে করা যাবে মানে, তাই তো? ল্যাবে করা যাবে, ঠিক আছে, এক নম্বর। এবং বাইরেও করা যাবে। বাইরে কেন করা যাবে তার কারণ হচ্ছে, তুই খেয়াল করে দেখ, কিউমেন থেকে তো রিয়াকশনটা শুরু হচ্ছে, এবং কিউমেন কোথা থেকে আসে? বেনজিন আর প্রোপিন। এইটা এমন একটা রিয়াকশন যেটা দুটো ফান্ডামেন্টাল ফুয়েল ইন্ডাস্ট্রিকে, মানে জ্বালানির ইন্ডাস্ট্রিকে কানেক্টেড করে। কেন? কারণ বেনজিন, এই ব্যাপারটা আসে হচ্ছে, বেনজিনকে আইসোলেট করা হচ্ছে কোলটার থেকে, ঠিক আছে, কোলটার, কোলটার মানে আলকাতরা, ঠিক আছে, তার মানে হচ্ছে কয়লার থেকে, ঠিক আছে। সো হ্যাঁ কয়লা উত্তোলনের একটা বাই প্রোডাক্ট হচ্ছে বেনজিন। আর এই ভদ্রলোক আসেন হচ্ছে পেট্রোলিয়াম জেলি থেকে, ঠিক আছে, মানে পেট্রোলিয়াম থেকে, পেট্রোলিয়াম থেকে। বুঝেছি। তার মানে কিউমেন হচ্ছে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির একটা সাইড প্রোডাক্ট। না, এই দুটো সাইড প্রোডাক্টকে তুই যদি কম্বাইন করিস, টিপিক্যালি মাইন্ডের 250 ডিগ্রি টেম্পারেচার ল্যাবে রিচ করা যায়, ঠিক আছে, তাহলে তুই এটা পাচ্ছিস। দেন একদম এরিয়াল অক্সিডেশন হ্যান ত্যান করে খুবই মাইল্ড কন্ডিশন তুই পাচ্ছিস কি, অ্যাসিটন আর ফেনল, দুটোই ভেরি ইউজফুল রিয়েজেন্ট। ফেনল দিয়ে আমরা বহু অ্যারোমেটিক রিয়াকশন শুরু করি, মানে স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কাজে লাগে। আর অ্যাসিটন হচ্ছে বহু রিয়াকশনের সলভেন্ট হিসেবে কাজে লাগে। এছাড়াও এমনি রিয়েজেন্ট হিসেবে তো কাজে লাগেই। হ্যাঁ, তো এইটা দিয়ে পাওয়া যায়। ওই জন্য ফেনলের দামও খুব একটা বেশি নয়, অ্যাসিটনের দাম তো আরোই বেশি নয়। হ্যাঁ, মানে 1 লিটার অ্যাসিটন, মানে একটু ইমপিওর অ্যাসিটন যদি তুই নিস, যেগুলো সাধারণত জিনিসপত্র ধোয়া পাকলার জন্য ব্যবহার হয় ল্যাবে, এবং কিছু কিছু রিয়াকশনের সলভেন্ট হিসেবে ব্যবহার হয়, যেগুলো অতটা পিওর নয়, সেই অ্যাসিটন তো 80-90 টাকা লিটারে পাওয়া যায়, ঠিক আছে। হুম, আহ, যেটা ওয়ান অফ দ্য মোস্ট, কি বলে, চিপেস্ট অর্গানিক মলিকুল গুলোর একটা, ঠিক আছে। তো সো দিস ইজ ইট আর কি। হ্যাঁ, ফেনল এবং কিউমিন, অ্যাসিটন, এবং অ্যাসিটন এই মেয়েরা ইউজও করে নেল পলিশ রিমুভারে। এখন অবশ্য অন্যরকম জিনিসপত্র চলে এসেছে আরো সেফ, কারণ অ্যাসিটন নোকের উপরের লেয়ারটা চলে যায়, এবং প্রলং এক্সপোজার হতে থাকলে পরে নানা রকম ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই জন্য এখন আরো বেটার দেখি বন্টন ইউজ করে আর কি, চলে এসছে। কিন্তু আগে তো একদম নেল পলিশ রিমুভার বলে যেটা বলা হতো, সেটা ওই অ্যাসিডন আর জলের সলিউশন, যেহেতু অ্যাসিডন একটু পোলার, জলেও সলিউবল হয়, ঠিক আছে। তো ঠিক আছে, থাকুক এই অবধি। আচ্ছা, মানে আমাদের আজ তাহলে ফিনল শেষ? হ্যাঁ, ফেনল শেষ মোটামুটি। আজ একটু গল্প হলো, আচ্ছা, সরি।